একটা যুক্তিহীন অসমাপ্ত খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠেছে ওয়াসেনাত। এমন ভয়ঙ্কর খারাপ স্বপ্ন সে আগে কখনো দেখেনি। একজন মহিলা যার গলা কাটা, ঠিক যেমনটা সে শুনেছে অরিত্রাণের মুখ থেকে। এমন খারাপ স্বপ্ন দেখবেই বা না কেন? বাসায় আসার পর থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সে ওইসব কথাই ভেবেছে। চোখ মেলার সাথে সাথে মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে তার। ঘুটঘুটে অন্ধকার রুম। ওয়াসেনাতের বেশ ভয় লাগছে। অন্ধকার ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে অনেকক্ষণ পরে বুঝতে পারল এটা একটা স্বপ্ন ছিল। ওয়াসেনাত যেন হাফ ছেড়ে বাঁচল। এমন উদ্ভট স্বপ্ন দেখে সে রীতিমতো ঘামে ভিজে গেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে জানতে পারল বাবা বাসায় আসেনি। ফ্রেশ হওয়ার কিছু সময় পরেই সে আবিষ্কার করল তার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তাই বাবাকে রেখেই খেতে বসে পড়ে সে। বাবা তখনই বাসায় ঢুকে ওয়াসেনাতের জন্য ফোন কিনেছে সে। এর জন্যই এত দেরি হয়েছে। এক রাতের ঘুম আর ক্লান্তিতে ওয়াসেনাতের শরীর অসাড় হয়ে এলো। বাবাকে কোনো মতে বুঝিয়ে নিজের রুমে চলে আসে সে। মাথায় তখনও অরিত্রাণ ঘুরছিল, কিন্তু এত ক্লান্তি নিয়ে সে আর থাকতে পারল না। বিছানায় ঝাঁপিয়ে পড়ল সে। নিজের গায়ের উপরের সাদা চাদরটা ঢেলে সরিয়ে দেয় ওয়াসেনাত। বিছানায় পা গুটিয়ে ঝিম মেরে বসে থাকে কিছু সময়। মাথার চুলের ভাঁজে হাত ঢুকিয়ে নিচের দিকে তাকিয়ে স্বপ্নের কথা ভাবে। ক্লান্ত শরীর টেনে তুলে উঠে দাঁড়ায় সে। ফোনের টর্চলাইট জ্বালালো ওয়াসেনাত। তারপর ধীর পায়ে হেঁটে বারান্দাটা এসে দাঁড়াল সে। বাড়ির সামনের দিকেই এই বারান্দাটা। সামের বিশাল বিশাল গাছগুলোর মাথা দেখা যায় বারান্দা থেকে। ঘরময় অন্ধকার হলেও বাহিরটা একদম আলোয় আলোকিত। আকাশে শুক্লপক্ষের একাদশী থালার মতো চাঁদটা তার দিকেই তাকিয়ে আছে মনে হচ্ছে। গাছের কোনায় কোনায় সবুজ বাতির মতো থোকা থোকা জোনাকি জল জল করে জ্বলছে। ঝিঝি করে ডাকছে ঝিঝি পোকা। নীরব একটা বাতাস হচ্ছে। এই বারান্দাটা অনেক বড়। অনেক লম্বা প্রান্ত নিয়ে করা হয়েছে। ওই প্রান্তে দাঁড়ালেই দূরের গলিটা চোখে পড়ে। ওয়াসেনাতের চোখের দৃষ্টি দূর দূর যাচ্ছে। চারদিকে তাকিয়ে সে নিজের ভীতি দূর করতে চাচ্ছে। অরিত্রাণের কথাগুলো ভেবে তার খুব খারাপ লাগছে। ছোট একটা ছেলে, বাবা মা ছাড়া ছেলে মেয়েরা কতটা অসহায়। তার কুঞ্জবাড়িতে এমন অনেক প্রমাণ আছে। কত এতিম বাচ্চারা আছে। অরিত্রাণের গল্প শুনে তার আরও বেশি করে তাদের জন্য খারাপ লাগছে। এক অসহনীয় কষ্টে তার বুকে ব্যথা হচ্ছে। চোখের কোণায় জমছে জল। অরিত্রাণের জীবনের এই গল্প যেন তার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিচ্ছে। মায়া হচ্ছে বড্ড। কষ্টে বুকের পাশটা চিনচিন করছে। ওয়াসেনাত শূন্যে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর চারপাশে চোখ ঘুরিয়ে দেখে। ঠিক সেই সময় তার চোখ গলির দিকে যায়। ভালো করে লক্ষ্য করে সে দেখে কেউ দাঁড়িয়ে আছে। অনেক দূরত্বে থাকায় আর অন্ধকার হওয়ায় ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু অবয়বটা বোঝা যাচ্ছে। ওয়াসেনাত মুহূর্তে চমকে উঠে। এত রাতে কে ওই দিকে? তার কেমন যেন চেনা অবয়ব মনে হচ্ছে। হঠাৎ তার নতুন ফোনটা টুং টুং শব্দ করে উঠল। ওয়াসেনাত ভয় পেয়ে আবার চমকাল। এই শব্দে কিন্তু তার চমকানোর কথা না। তবুও চমকে উঠল সে। ওয়াসেনাতের এত ভয় কেন করছে সে জানে না। ফোনের এই শব্দ তার মোটেও পছন্দ হচ্ছে না। ওয়াসেনাতের ফোনে পুরনো সিম, তাই অনেকেই কল করতে পারে বলে তার মনে হয়। কিন্তু নাম্বার দেখে সে একটু অবাক হল। নাম নেই নাম্বারের উপরে। ওয়াসেনাত ধরল না। বাজতে বাজতে শব্দ থেমে গেল। আবার বাজতে লাগল। ওয়াসেনাত এবার কল কানে ধরল। কিছু বলার আগেই একটা চেনা কণ্ঠ কানে এলো।
ওপাশ থেকে কেউ বলছে, পরিজা বারান্দায় দাঁড়িয়ে এত রাতে কি করছো? ওয়াসেনাথ আশ্চর্য হয়ে বলল, আপনি কিভাবে জানলেন আমি বারান্দায়? সে কেমন প্রতিক্রিয়া করল ওয়াসেনাথ বুঝতে পারল না। সে বলল, ম্যাজিক। ওয়াসেনাথ চারপাশে চোখ বুলাচ্ছে। বারান্দার এদিক সেদিকে পাইচারি করে বলল, আপনি আশেপাশেই আছেন। কোথায় বলুন তো? এবার তার হাসির শব্দ কানে এলো ওয়াসেনাথের। সে বিরক্ত হয়ে চারপাশে উত্তেজিত চোখে তাকাচ্ছে। খুঁজছে। অনেক খুঁজে না পেয়ে ব্যর্থ সুরে বলল, কোথায় আপনি বলবেন প্লিজজ? হাসির শব্দ জোরে এলো। তারপর বলল, এত খুঁজে লাভ নেই। আমি আমার জ্বালাময় বুক নিয়ে সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছি। ওয়াসেনাথ চমকের উপর চমকিত হয়ে বলল, বলেন কি? সত্যি আপনি সেখানেই দাঁড়িয়ে আছেন? ইয়েস ম্যাম। ওয়াসেনাথ হতভম্ব হয়ে বলল, এই আপনি কি পাগল নাকি? কথাটা বলে একটু থেমে ফোন চোখের সামনে ধরে টাইম দেখে সে আরও অবাক হয়ে বলল, রাত 2টো বাজে। আর আপনি এখনও ওখানে দাঁড়িয়ে আছেন? অরিত্রাণ এবার নিজের পাটা একটু ঝেড়ে বলল, তোমার কথা শুনে এত সময়ে এখন আমার ক্লান্ত লাগছে। আর পাগল সেটা তো তুমি করে গেলে। কে বলেছিল ঝাঁপিয়ে পড়ে আমার বুকের সব হাড় নাড়িয়ে দিতে? ওয়াসেনাথ এতক্ষণে লজ্জিত হয়ে ভাবে আসলেই সে তখন এমন কেন করেছে। ছি, নিজেরই লজ্জা লাগছে এখন। ওয়াসেনাথকে চুপ থাকতে দেখে অরিত্রাণ বলল, লজ্জায় লাল হওয়াটা মোটেও আমার পছন্দ না পরিজা। ওয়াসেনাথ কিছু বলল না। কয়েক সেকেন্ড নীরব থেকে কথা ঘুরিয়ে বলল, আমার নাম্বার কই পেলেন? আর ফোন তো নতুন কিনেছি আজ। বাবা নিয়ে এসেছে, আপনি কিভাবে জানলেন? এটাও ম্যাজিক। কিছু ম্যাজিকের রহস্য গোপন থাকা ভালো। আচ্ছা রাখেন গোপন, কিন্তু আপনি বাসায় যাচ্ছেন না কেন? যাব না। কি আশ্চর্য! যাবেন না কেন? ইচ্ছে টাইপের একটা ব্যাপার হলে চলে যেতাম, কিন্তু এটা বন্দি টাইপের ব্যাপার। না ছাড়লে কিভাবে যাব? ওয়াসেনাথ ভারী অবাক হওয়া গলায় বলল, কে বন্দি করল আপনাকে? অরিত্রাণ খানকে বন্দি করার মতো দুঃসাহস কার আছে? অরিত্রাণ ঠোঁট বাঁকিয়ে হাসে। তারপর বলে, ছাদে আসবে? ওয়াসেনাথ বিস্মিত হয়ে বলল, কেন? তাও এত রাতে? আসতে বলেছি তাই। ওয়াসেনাথ নির্লিপ্ততা গলায় বলল, পারব না। কেন? ওয়াসেনাথ গলার স্বর নামিয়ে বলল, কেন? মানে কি? আমি কিন্তু আপনার সাথে প্রেম করছি না। সে হিসেবে প্রেমিক প্রেমিক টাইপের কথা বলবেন না। আচ্ছা বলবো না। আমার সাথে প্রেম করলে সমস্যা কোথায়? ওয়াসেনাথ হেসে বলল, প্রেম মানেই ব্রেকআপ। আমি ব্রেকআপ করতে চাই না, তাই প্রেম করব না। ওয়াসেনাথ নিজের কথায় নিজে খিলখিল করে হেসে উঠে। অরিত্রাণ কান খাড়া করে সেই হাসির শব্দ শুনে। কিছু সময় চুপ থেকে ওয়াসেনাথ বলল, বাসায় চলে যান। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বললাম তো আমি বন্দি। কে করেছে নাম বলেন? অরিত্রাণ মিনমিন করে বলল, সে এখন বলা যাবে না। না বললে মুক্ত হবেন কিভাবে? আমি তো মুক্তি চাই না। আমি জীবনের তরে বন্দী হতে চাই। অরিত্রাণের ভাবলেশহীন জবাব। আবার কিন্তু প্রেমিক হয়ে উঠছেন। প্রেম না করেও প্রেমিক হওয়া যায়। আমি প্রেম না করে প্রেমিক হব পরিজা। ওয়াসেনাথ চুপ করে থাকে, কিছু বলে না। অরিত্রাণ কোমল গলায় বলল, ছাদে আসা কি যাবে না? ওয়াসেনাথ কিছুক্ষণ ভাবে, তারপর বলে, যাবে, তবে শর্ত আছে। অরিত্রাণ হাসল। সুর তুলে বলল,
তোমারে এক পলক দেখিবার লাগি কঠিন সব শর্তে আমি রাজি। ওয়াসেনাথ আবার খিলখিল করে হেসে বলল, বাপরে, আপনি তো খুনি থেকে কবি হয়ে যাচ্ছেন। খুনি নিজেই খুন হয়েছে, কবি তো হতেই হতো। ওয়াসেনাথ কৌতূহল নিয়ে বলল, আপনি কি কবিতাও শিখেছেন? অরিত্রাণ গম্ভীর হয়ে বলল, চেষ্টা অনেক করেছি এই কয়েক দিনে, কিন্তু হয়নি। কয়েকটা সাধু ভাষাই আয়ত্তে নিতে পেরেছি। ওয়াসেনাথ হাসতে হাসতে চুক চুক শব্দ করে বলল, বেচারা আপনি। অরিত্রাণ বিরক্ত হল, খানিকটা রেগে বলল, শর্ত বলো। আমাদের ছাদে আসতে পারবেন না, একবার দেখেই বাসায় চলে যাবেন, তারপর খাওয়া দাওয়া করে ঘুম। অরিত্রাণ ক্ষীণ গলায় বলল, মাত্র একবার? আচ্ছা, ঘুম আর হবে না। অরিত্রাণ বলার আগেই ধীর পায় ওয়াসেনাথ ছাদে উঠে দাঁড়িয়ে পড়ে। তারপর বলে, আপনি এত সময় দাঁড়িয়ে কেন ছিলেন বলেন তো? অরিত্রাণ ওয়াসেনাথের বাসার সামনে এসে দাঁড়িয়েছে। দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে সে বলল, একটা কথা বলা হয়নি তাই। ওয়াসেনাথ নিচের দিকে তাকায়। রাস্তার ধারে দাঁড়িয়ে অরিত্রাণ, পকেটে এক হাত গুজে দাঁড়িয়ে আছে সে। অপূর্ব মন মাতানো জ্যোৎস্নার ঝকঝক করা আলো পড়ছে অরিত্রাণের গায়ে। নীল সাদা আলোয় মিশে আছে সে, চোখগুলো চকচক করছে। সবুজ চোখে চোখ পড়তেই লজ্জায় চোখ নামিয়ে নেয় ওয়াসেনাথ। অরিত্রাণ মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সেদিকে। চাঁদের উজ্জ্বল আলোয় অরিত্রাণের মনে হচ্ছে ওয়াসেনাথের শরীর থেকেই রোশনি বের হচ্ছে। চারপাশ নিশ্চুপ হয়ে আছে, কেউ কথা বলছে না। নিঝুম এই রাতে যেন ভালোবাসাই বিনিময় হচ্ছে। বাতাস বইছে হালকা হালকা। অরিত্রাণ এখনো চুপ করেই দাঁড়িয়ে দেখছে ওয়াসেনাথের জল জল করা মুখের দিকে, নীল চোখজোড়ার দিকে, গালে এসে পড়া ছোট ছোট চুলের দিকে। ওয়াসেনাথ ঠোঁট টিপে হেসে বলল, আপনি কি আজ রাত এখানেই কাটিয়ে দিবেন? ঘোড়ার মতো দাঁড়িয়ে থেকে ঘুমাবেন নাকি? অরিত্রাণ চোখ ঘুরিয়ে নিয়ে হাসল, বলল, তোমাকে সাদা টি শার্টে একদম বাচ্চা বাচ্চা লাগছে। বলেই অরিত্রাণ ঠোঁট কামড়ে হাসল। ওয়াসেনাথ চমকে নিজের দিকে তাকায়। স্কার্ট আর লম্বা টি শার্ট গায়ে। ঘুমিয়েছিল তাই জামা চেঞ্জের কথা সে ভুলেই গিয়েছিল। অরিত্রাণ বলায় এখন খেয়াল হল। লজ্জায় সে লম্বা উড়নাটা আরো টেনে দিল। অরিত্রাণ উচ্চ শব্দে হেসে দিল। ওয়াসেনাথ তারা দেখিয়ে বলল, কি বলবেন তাড়াতাড়ি বলেন আর যান। অরিত্রাণ ঠোঁট বাঁকা করল, তারপর বলল, বারবার যান বলে আমাকে দিয়ে দেয়াল টপকাতে চাও? ওয়াসেনাথ নাকচো করে বলল, আমি মোটেও যান বলিনি, যান বলেছি, মানে চলে যেতে। অরিত্রাণ কিছু বলল না, শুধু হাসল। ওয়াসেনাথ বিরক্ত গলায় বলল, কথায় কথায় ঠোঁট বাঁকিয়ে হাসেন কেন? এটা আমার স্টাইল তাই। ওয়াসেনাথ রেলিং ঘেঁষে পা ঝুলিয়ে বসল। অরিত্রাণ আতঙ্কিত হয়ে বলল, এভাবে বসলে কেন? নিচে পড়ে যাবে তো? তো কি করব? দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। অরিত্রাণ দ্রুত বলল, নামো, দ্রুত নামো। ওয়াসেনাথ নামল না, কানে ফোন রেখে পা নাচাতে শুরু করে। অরিত্রাণ রাগী চোখে তাকাতেই ওয়াসেনাথ নেমে পড়ে। তারপর হাসে। অরিত্রাণের দিকে তাকিয়ে বলল, আপনিও ভয় পান? অরিত্রাণ কিছু বলল না, নিজেই বিড়বিড় করে বলে, সত্যি আমি ভয় পাই? ওয়াসেনাথ গলা উঁচিয়ে বলল, কি হয়েছে? চুপ করে আছেন কেন? ভালোবাসি। ওয়াসেনাথ চমকে উঠল। টিপটিপ চোখে অরিত্রাণের দিকে তাকিয়ে থাকল। অরিত্রাণ আর দাঁড়াল না,
সামনে হাঁটতে হাঁটতে বলল, যাও বাসায়। ওয়াসেনাত বলল, আপনি কিছু একটা বলবেন বলেছিলেন, না বলে চলে যাচ্ছেন কেন? অরিত্রাণ দাঁড়াল, মাথা ঘুরিয়ে ওয়াসেনাতের দিকে তাকিয়ে বলল, ভালোবাসি। ওয়াসেনাত গভীর চোখে তাকাল। কথাটা যেন কানের পর্দা ভেদ করে একদম হৃৎপিণ্ডে চলে যাচ্ছে। অরিত্রাণ আবার আগের জায়গায় এসে দাঁড়ায়। চোখের পাতা দুবার ঝাপটে তাকিয়ে থাকে। ওয়াসেনাত মুখের উপর হাত দিয়ে বলল, এত কি দেখেন? তখন থেকেই তাকিয়ে আছেন। অরিত্রাণ শব্দ করে হেসে উঠে বলে, তোমাকেই দেখি। কেন? আমাকে নতুন করে দেখার কি আছে? অরিত্রাণ জবাবে হাসল। ওয়াসেনাত মুখের উপরে রাখা হাতটা একটু সরিয়ে বলল, এভাবে হাসবেন না। অরিত্রাণ বলল, এতেও সমস্যা? ওয়াসেনাতের কাট জবাব। আচ্ছা, তাহলে যাই। ওয়াসেনাত মন খারাপের সুরে বলল, চলে যাবেন? আচ্ছা যান। অরিত্রাণ ফোন কেটে দিল। ওয়াসেনাত আর একবার শুনতে চেয়েছিল সেই ভয়ঙ্কর কথাটা, কিন্তু শোনা হল না। কেন যেন মন খারাপ হল। সে ঘুরে চলে আসে ছাদের মাঝে। ঠিক তখনই অরিত্রাণ দুটি দেয়াল টপকে উপরে আসে। ওয়াসেনাত পিছনে ঘুরতেই অবাক হয়ে তাকাল। অরিত্রাণ বলল, শর্ত ভেঙে দিলাম, এতে আমার দোষ নেই, তুমিই দায়ী। ওয়াসেনাত এখনও অবাক হয়ে তাকিয়ে আছে। এত দ্রুত কিভাবে উঠল সে ভাবছে। অরিত্রাণের হাতের কনুই ছিলে গেছে। বিন্দু বিন্দু রক্ত দেখা যাচ্ছে। ওয়াসেনাত আতঙ্কিত হয়ে অরিত্রাণের পাশে রেলিং ঘেঁষে দাঁড়ায়। বলে, আপনি কি পাগল? হাত ছিঁড়ে ফেলেছেন তো? পাগল একটা। অরিত্রাণ ঘুরে দাঁড়ায়। নিজের দু হাত ওয়াসেনাতের দুপাশে রেলিংয়ের উপর রাখে। ওয়াসেনাতের দিকে একটু ঝুঁকতেই ওয়াসেনাত ভ্রু কুঁচকে গোল গোল চোখে তাকায়। ডান হাতে উড়না টানে। অরিত্রাণ হাসে। আরও ঝুঁকতেই ওয়াসেনাত পিছনে হেলে যায়। অরিত্রাণ ওয়াসেনাতের মুখে ফু দিয়ে ছোট চুলগুলো সরিয়ে দেয়। ওয়াসেনাত চোখ বন্ধ করে। অরিত্রাণ মাতাল কণ্ঠে কানের কাছে ফিসফিস করে বলল, ভালোবাসি। ওয়াসেনাত চোখ খুলে ছোট করে বলল, এটা বলার জন্য এই দাঁড়িয়ে থাকা? লাফিয়ে ছাদে উঠা? অরিত্রাণ জবাব দিল না। চোখে একটা মুগ্ধতা মিশিয়ে এসে তাকিয়ে আছে। ওয়াসেনাত ঠোঁট উল্টে বলল, আপনার মনে হয় না আপনি মারাত্মক প্রেমিক হয়ে উঠছেন? অরিত্রাণ হাসল। হাসতে হাসতে বলল, তাই নাকি? ওয়াসেনাত অরিত্রাণের চোখের দিকে তাকিয়ে আবেগ মাখানো কণ্ঠে বলল, আপনার চাহনিটা কেমন যেন পাল্টে গেছে। চোখে যেন খুব নেশা। মিনিট খানেক তাকালেই আমি মাতালের খাতায় নাম লেখাবো মনে হয়। অরিত্রাণ কোনো জবাব দিল না। রেলিং বেয়ে নামতে শুরু করল। কিছুটা নেমে আসতেই ওয়াসেনাত ঘুরে বলল, আপনি তো আমার উত্তর না জেনেই চলে যাচ্ছেন। আপনি কি জানতে চান না? অরিত্রাণ মাথা উঁচিয়ে বলল, কিছু কথা মুখে বলতে হয় না, কলমের কালিতে লিখতে হয় না। সেই কথার গভীরতা এতটাই যে গভীর জিনিস বাদে বোঝা যায় না। মনের কথা বুঝতে গভীর মন লাগে। যা আমার তৈরি হয়ে গেছে মনে হয়। আমি তোমার ওই নীল চোখ পড়তে শিখেছি। কি আশ্চর্য কথা, তাই না? অরিত্রাণ নেমে পড়েছে। নিচে নেমে আবার একবার তাকাল। তারপর হাঁটা দিল সামনে। ওয়াসেনাত তাকিয়ে আছে। যত দূর দেখা যায় অবয়ব। ওয়াসেনাত মনে মনে ভাবে, লোকটা তাকে একটু বেশিই ভালোবাসছে না? এত ভালোবাসা কি উচিত? রিমিকে সজিয়েছে ওয়াসেনাত। ওয়াসেনাত আজ বিকেলেই রিমিদের বাসায় এসে হাজির। আজ রিমি বেগুনি শাড়ি পরেছে।
চুল খোপা করেছে, গলায় ছোট গহনা পরেছে, একটু মেকআপ করেছে। ওয়াসেনাত কাজল লাগিয়ে দিয়ে বলল, জোস লাগে রে দোস্ত। রিমন আজ জ্ঞান হারাবে, সাথে মরেই যাবে। আমরাও বাঁচাতে চাই না তাকে। বলেই খিলখিল করে হেসে ওঠে। অরূপ মাত্র রুমের পাশ দিয়ে যাচ্ছিল। হাসির এমন মিষ্টি শব্দে সে রুমের দিকে আসে। ওয়াসেনাতের চোখ বুজে হাসিতে আটকে পড়ে চোখ। কিন্তু আজ সে ওয়াসেনাতের সাথে কথা বলবে না। মেয়েটার তার প্রতি একটুও মনোযোগ নেই। আপন খেয়ালে সে মেতে আছে। একটু তার দিকে নজর দিলে কি হয়ে, ভেবেই মনটা খারাপ হয় অরূপের। নোরা তাকিয়ে আছে অরূপের বিমুগ্ধ চোখের দিকে। ওয়াসেনাতের দিকে তাকিয়ে আছে দেখে চোখ নামিয়ে ফেলে সে। চোখের কোটারে জমে বিন্দু বিন্দু পানি। ডান হাতের উল্ট পিঠ দিয়ে সে পানি মুছে নেয় সে। ওয়াসেনাত হাসির মাঝেই দৃশ্যটা দেখে ফেলে। উদ্বিগ্ন গলায় সে বলে, নোরা তুই কাঁদছিস কেন? নোরা চোখ তুলে তাকায় না। তার বড্ড ইচ্ছে করছে ওয়াসেনাতকে বলতে, তোর জন্যই কাঁদছি, কিন্তু বলা হয় না। ওয়াসেনাতের কথায় অরূপ আর রিমি তাকায় তার দিকে। ওয়াসেনাত নোরার পিঠে হাত রাখে। নোরার ভালো লাগছে না। ওয়াসেনাতের সাথে তাল মিলিয়ে রিমি অরূপও একই প্রশ্ন করে। ওয়াসেনাত বুঝতে পারছে না। আজ আসার পর থেকে অরূপ আর নোরা তার সাথে তেমন কথা বলছে না। কিন্তু কেন, এটাই সে বুঝতে পারছে না। নোরা এবার বলল, চোখে কিছু একটা পড়েছে। বলেই সে চোখ কচলাতে লাগল। ওয়াসেনাত একটু একটু বুঝতে পেরেছে অরূপ তেমন পাত্তা দেয় না দেখেই নোরার মন খারাপ। তাই সে বলল, অরূপ ভাইয়া একটু দেখেন না কি পড়েছে চোখে। অরূপ চোখ রাঙিয়ে তাকায়। বলে, তুমি নিজেই দেখে নেও। আর মেয়ে মানুষের এত কাছে ঘেঁষা উচিত হবে না। বলেই সে চলে যেতে চাইল। মনে মনে ওয়াসেনাতকে অনেক বকল। মেয়েটা এমন কেন, যেচে বিপদে ফেলার ধান্দা। ওয়াসেনাত দ্রুত অরূপের হাত টেনে ধরে। অরূপের শরীর যেন হিম শীতল হয়ে গেল। রাগ অভিমান উড়ে গেল। ওয়াসেনাত হাত ধরে বলল, রিমিকে সাজানো অনেক বাকি আছে। আপনি একটু হেল্প করেন প্লিজ জজ। অরূপ কিছু বলল না, শুধু তাকিয়ে থাকল চোখের দিকে। ওয়াসেনাত হাত ছেড়ে দিল। আবার বলল, আরে ভাইয়া তাকিয়েই থাকবেন নাকি কিছু করবেন? অরূপ চমকে উঠে। নিজেকে সামলে বলে, আচ্ছা দেখছি। অরূপ ওয়াসেনাতের দিকে তাকাতে তাকাতেই নোরার চোখের দিকে তাকায়। তার একদম নোরার চোখে তাকাতে ইচ্ছে করে না। মেয়েটার চোখে কেমন আকুলতা আছে, ভালোবাসা পাওয়ার হাহাকার আছে। কিন্তু সে নিরুপায়। একসাথে কি দুজনকে ভালোবাসা যায়? হৃৎপিণ্ড তো একটাই, যা বহু আগেই আর একজনের কাছে সমর্পণ করেছে। ওয়াসেনাত রিমির কানে কানে কিছু বলল। তারপর দুজনেই মিটমিটিয়ে হেসে কয়েকটা ছবি তুলে নিল। ওয়াসেনাতের নতুন ফোনে ওদেরই প্রথম ছবি। নোরা লাল লাল চোখে তাকিয়ে আছে। অরূপ হাত দিয়ে গাল ধরল না। বলল, চোখ খোলা রাখো, আমি ফু দিচ্ছি। নোর চোখ খুলল। অরূপ ফু দিতেই আবেশে চোখ বুজে নিল সে। ওয়াসেনাত আর রিমির হাসির শব্দে সেই চোখ খুলে দেখে অরূপ নেই। এটা স্বপ্ন ভাবতেই পাশ থেকে ওয়াসেনাত বলল, তুই পাক্কা 10 মিনিট চোখ বুজেছিলি। বেচারা ভাইয়া বিরক্ত হয়ে চলে গেছে। আবার হাসি শুরু। অরিত্রাণের সামনে মুখ ঘোমরা করে বসে আছে রিমনে। তার পাশেই কাচুমাচু হয়ে বসে আছে অরহাম। অরিত্রাণ জহুরি চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। এরই মাঝে টুসি এসে পানির গ্লাস নিয়ে হাজির। অরিত্রাণ চোখ গরম করে তাকিয়ে বলল,
তোমাকে না বলেছি কাজে আসবে না? তবে কেন এলে? আমার কথার অবাধ্য হওয়ার শাস্তি কি জানো? টুসি হি হি করে হেসে বলল, আমি তো কামে আহি নাই, অতিথি হইয়া আইসি। রিমন ভাইজানের বিয়া লাগব তো। হ্যাডার লাইগা। অরিত্রাণ চোখ ঘুরিয়ে রিমনের দিকে তাকাল। রিমনের মাথা নিচের দিকে। তুই বিয়ে করছিস? কবে? রিমন কাচুমাচু করে বলল, আসলে রিমির বিয়ে হয়ে যাচ্ছে। অরিত্রাণ ভ্রু কুচকাল। ডান হাতের একটা আঙ্গুল দিয়ে কপালের চুলগুলো সরিয়ে বলল, ও ভালো তো। তা তুই কাকে বিয়ে করবি এখন? কাকে করব মানে? ওরেই করব। তুলে নিয়ে আসবি? অরিত্রাণের তীক্ষ্ণ প্রশ্ন। রিমন দাঁত বের করে হেসে বলল, আরে না, ওর ওই বিয়ে হবে না। আজ সন্ধ্যায় যেতে বলেছে আমাদেরকে। অরিত্রাণ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ও এই ব্যাপার। তাহলে যা, দাদাজানকেও নিয়ে যা। অরিত্রাণ উঠে দাঁড়ায়। রিমন কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। অরিত্রাণ যদি রেগে যায় ভেবে। অরিত্রাণ কিছুটা উপরে উঠে কিছু একটা ভেবে রিমনের দিকে ঘুরে তাকায়। বলে, আমাকেও যেতে হবে? রিমনের মুখে হাসি ফুটে উঠেছে। অরিত্রাণের কাছে এসে বলল, তুই গেলে ভালো হয়। অরিত্রাণ রিমনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। রিমন ভয় চোখ নামিয়ে নেয়। অরিত্রাণ সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, টাইম জানিয়ে যা। রিমন মাথা তুলে একবার তাকায়। তারপর অরহাম খানকে জড়িয়ে ধরে। অরহাম খান হাসল। মাঝে মাঝে রিমন এমন বাচ্চাদের মতো কাজ করে দেখলেই হাসি পায়। ড্রয়িং রুম জুড়ে বিশাল আয়োজন। খাবারের থেকে শুরু করে সাজসজ্জার কোনো কমতি নেই। ড্রয়িং রুমের মাঝে সাদা লেদারের সোফা। সেখানেই সবাই বসে আছে। অরিত্রাণ বসেছে একদম কোনায়। তাকে দেখেই বোঝা যাচ্ছে চরম বিরক্ত সে। রিমন বেশ লজ্জা পাচ্ছে। লুজুক হেসে সে জুসের গ্লাস হাতে বসে আছে। অরমানের মুখ গম্ভীর। সে আসলে কোনো দিকে তাকিয়ে আছে বুঝা দেয়। সবার সামনের সোফায় বসে আছে রিমির বাবা মা। তারা খুবই আতঙ্কে আছে। চোখে মুখে তাদের ভয়। কিছুক্ষণ পর পর বলছে, এটা নিন ওটা নিন। অরিত্রাণ এসবে বিরক্ত। সে পরিবার ঘটিত ব্যাপারগুলো তেমন পছন্দ করে না। কিছুক্ষণের মধ্য সিঁড়ি দিয়ে নেমে আসে রিমি। তার পাশে ওয়াসেনা তার নোরা। নোরার মনটা খুব ভালো এখন। রিমিকে সোফায় বসিয়ে দেওয়া হয়। অরিত্রাণ ফোন নিয়ে ব্যস্ত। অরিত্রাণকে দেখে ওয়াসেনাত শোকড। আজ অরিত্রাণ সাদা শার্ট, কালো ব্লেজার গায়ে পরেছে। লম্বা চুলগুলে পিছনে সেট করে রেখেছে। চোখ নিচের দিকে। হাতে ব্ল্যাক ঘড়ি। চোখে মুখে দাম্ভিক একটা ভাব আছে। ওয়াসেনাত মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মনে মনে বিড়বিড় করছে, ছেলেটা এত সুন্দর কেন? নোরা চিমটি কাটে হাতে। ওয়াসেনাত মৃদু চিৎকার করে বলল, ওহহ। নোরার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? নোরা চোখ টিপে বলল, পছন্দ হয়েছে বুঝি? ওয়াসেনাতের চিৎকারে অরিত্রাণ মাথা তুলে তাকায়। ওয়াসেনাত এখানে আসবে সে জানত। কিন্তু তার মোটেও এটা পছন্দ হয়নি। এখানে অরূপ আছে, অরূপকে তার একদম পছন্দ না। রিমনের জন্যই এখানে আসা। ওয়াসেনাতের পাশে অরূপ শব্দেই অরিত্রাণ চোখাচোখে তাকায় ওয়াসেনাতের দিকে। ওয়াসেনাত ঢোক গিলে নোরাকে টেনে অরূপের পাশে বসিয়ে দেয়। এত সময় পরে ওয়াসেনাতের চোখ যায় অরহামের দিকে। চোখ বড় করে সে বলল, উনি আপনার দাদা? অরিত্রাণ জবাব দিল না।
রিমন বলল, জি। ভাবি আপনি চিনেন দাদাকে? রিমনের কথাটা কানে যেতেই সবাই চমকে তাকালো তার দিকে। অরিত্রাণের তেমন পরিবর্তন হল না। সে আগের মতো তার কাজে ব্যস্ত। রিমন চোখ ছোট করে নিচের দিকে তাকায়। সবাই উৎসুক হয়ে তার দিকে তাকিয়ে আছে। রিমির তেজি চোখ, দাঁত কটমট করে তাকিয়ে আছে সে। অরূপ কৌতূহলী গলায় বলল, ওয়াসেনাথ তোমার ভাবি কিভাবে হয়? রিমন কি বলবে ভেবে পায় না। অরূপের মা ফোড়ন কেটে বলল, আসলেই তো, ওয়াসেনাথের তো বিয়ে হয়নি। আর তুমি তো বলেছ তুমি অনাথ। তাহলে ভাবি কেন ডাকলে? রিমি কথা ঘুরাতে চায়। বলে, আম্মু ভুলে বলে ফেলছে মনে হয়। রিমির মা মেয়ের দিকে চোখ রাঙিয়ে তাকালো। মেয়েটার লজ্জা কি কম নাকি? ছেলে পক্ষের সামনে কেউ এভাবে জবাব দেয়? আবার মনে মনে ভাবে মেয়ের দোষ কি? একটা সময় ছিল যখন মেয়েরা লজ্জায় কথা বলতে পারত না। আর এখন তো মারামারিও করে। তার মেয়ে যে কেমন এটা তার জানা আছে। রিমি চুপ করে মাথা নিচু করে। তার মা বলল, বাবা রিমন তুমি কি সত্যি ভুলে বলেছ? আসলে ভুলে বললে মানুষ আপু বা আন্টি বলে, কিন্তু তুমি ভাবি ডাকলে কেন? রিমন পড়েছে মহা বিপদে। কয়েক সেকেন্ড আপন মনে চিন্তা করে সে বলল, ওয়াসেনাথ আমার বোনের মতো তাই তো? আর বোনের মতো মানে ওর হাজবেন্ড আমার দুলাভাই হবে। ঠিক। অরূপ একটু রাগী গলায় বলল, ওর তো বিয়েই হয়নি। আরে একদিন তো হবে। ওর জামাই আমার দুলাভাই। দুলাভাইকে আবার আমরা ভাই ও ডাকি। সে হিসেবে ভাইয়ের বউ হল ওয়াসেনাথ। আর ভাইয়ের বউ মানেই ভাবি। রিমন হি হি করে হেসে উঠল। কিন্তু বাকি সবাইকে চুপ থাকতে দেখে সে নিজেও চুপ করে গেল। সবাই হা করে তাকিয়ে আছে। অরহাম ওয়াসেনাথকে নিজের পাশে জায়গা করে দিয়ে বলল, দাদুমণি তুমি এখানে বসো। ওয়াসেনাথ তাকিয়ে দেখল, দাদার পাশেই অরিত্রাণ। ওয়াসেনাথ বসলেই অরিত্রাণের পাশে বসা হবে। কথাটা ভাবতেই তার হৃৎপিণ্ড কেঁপে উঠে। অরিত্রাণ মুখ তুলে ওয়াসেনাথের ভীতু মুখের দিকে একবার তাকায়। তারপর চোখ নামিয়ে নেয়। অরহাম তাড়া দিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। ওয়াসেনাথ ছোট ছোট পা ফেলে বসল। অরূপ ভ্রুকুচকে তাকায়। অরিত্রাণের বুকে একটা শান্তির বাতাস বয়ে গেল। এত সময় পরে অদ্ভুতভাবে তার ঠোঁটজোড়া একটু মেলে গেল। সে হাসছে। ঐশেনাথ মাথা নিচু করে আছে। অরূপের ভালো লাগছে না। সে উঠে দাঁড়া। চেয়ার নিয়ে আসবে আর ওয়াসেনাথকে সেখানে বসতে বলবে বলেই ঠিক করেছে। অরিত্রাণ গম্ভীর গলায় বলল, বিয়েটা কবে হবে? রিমির পরিবারের সবাই অবাক। এখনো তো কিছুই বলা হলো না। কথাই হলো না। ছেলের সম্পর্কেও জানা হলো না। এর মাঝেই এমন প্রস্তাবে তারা একটু ভরকে গেল। একজন অপরজনের মুখ চাওয়া চাই করতে শুরু করে। অরহাম বলল, আসলে ওর কথা হচ্ছে যেহেতু এরা একজন আর একজনকে পছন্দ করে সে হিসেবে আর তো কিছু বলার নেই। ছেলে বা মেয়ের মাঝে তো কোনো প্রবলেম নেই। তাই বিয়ের তারিখটা কবে দিবেন বলে ফেলাই ভালো। রিমির বাবা অরিত্রাণের দিকে তাকিয়ে বলল, আপনি নিজেই ঠিক করুন। অরিত্রাণ তীক্ষ্ণ চোখে তাকায়। তিনি দ্রুত বলে, আসলে আপনিই তো আসল। তাই আপনি যা বলবেন তাই হবে। অরিত্রাণ পায়ের উপর পা তুলে বলল, মেয়ের বাবা কে? আপনি না আমি? আমি। তাহলে আমি সব হলাম কিভাবে? যাই হোক, আসল কথাটা আমিই বলি। বিয়ে কবে হবে এটা আমি জানি না।
তবে ছেলে সম্পর্কে আপনাদের ধারণা কেমন আমি জানতে চাই। রিমির বাবা ভয়ে ভয়ে বলল, ছেলে দেখতে ভালো। ছেলে দেখতে ভালো হলেই হয় না। রিমনের মালিকানায় 3টা ফ্যাক্টরি আছে, একটা বাড়ি আছে। গাড়ি কয়টা আছে সেটা জানা নেই। সে চাইলেই নিজের অফিসে বসতে পারে। তাই তাকে আপনাদের কম মনে হওয়ার কিছু নেই। কথাটা বলে একটু পিছনে ঝুঁকে ওয়াসেনাতের কানের কাছে ফিসফিস করে বলল, ওই ছেলেটার আশেপাশে যাতে না দেখি পড়ি যা। অরিত্রাণ উঠে দাঁড়াল। সাথে দাঁড়িয়ে পড়েছে সবাই। অরিত্রাণ কিছু না বলে হনহন করে চলে গেল। রিমন বলল, ও যা বলেছে সব সত্য নয়, ওই সবই ওর দেওয়া। রিমির বাবা কিছু বলল না। সবাই আবার আলোচনায় বসেছে বিয়ের তারিখ নিয়ে। নোরা ওয়াসেনাতের দিকে তাকিয়ে বলল, ভাই দেখলি কি তেজ, পুরাই আগুন। ওয়াসেনাত একটা চিমটি কেটে বলল, সে তাপ। নোরা হাসল। হাসতে হাসতে বলল, পোলা তো পোলা না, আগুনেরই গোলা। ওয়াসেনাত চোখ পাকিয়ে তাকায়। বিয়ের তারিখ দেওয়া হয় 7 দিন পরে। সূর্যের ঘনা রোশনি ধীরে ধীরে মেঘের আড়ালে ডেকে যাচ্ছে। ওয়াসেনাত এত সময় চোখের উপরে হাত দিয়ে রেখেছে। সূর্যের কড়া কিরণ তার মুখেই এসে পড়ছিল। এখন সেই সূর্য মেঘের আড়ালে ডুব দিয়েছে। হঠাৎ করেই বাতাস হচ্ছে তীব্র। অরিত্রাণ দাঁড়িয়ে আছে কদম গাছের নিচে। গাছ ভর্তি কদম। বর্ষা মানেই হলুদ কদম। ওয়াসেনাত বেশ অভিজ্ঞ একটা ভাব নিয়ে হোয়াইট বোর্ডে অক্ষর লিখছে। আজ শুক্রবার। শুক্রবার বা অবসর সময়ে ওয়াসেনাত তার কুঞ্জবাড়িতে আসে। এটা এক প্রকার এতিমখানার সাথে বৃদ্ধাশ্রম। অনেক বাচ্চা আর কিছু বৃদ্ধ বৃদ্ধা লোক থাকে এই বাড়িতে। অবসর সময়ে ওয়াসেনাত এই বাচ্চাদের পড়ায়। আজ তার কোথাও যাওয়ার নেই, তাই এখানে আসা। অরিত্রাণ বুকে হাত ভাঁজ করে গাছের গায়ে হেলান দেয়। ওয়াসেনাত এখনো তাকে দেখেনি। বাতাস হচ্ছে তীব্র। হঠাৎ যেন আকাশে মেঘ করেছে। অরিত্রাণের দৃষ্টি স্থির। সে তাকিয়ে আছে সামনের উড়ন্ত হিজাবের অংশের দিকে। সে দেখছে। দৃষ্টি তার তীক্ষ্ণ, চোখ গভীর। ওয়াসেনাত হাত নিচিয়ে বুঝাতে ব্যস্ত। বারবার পলক ফেলছে সে। ওয়াসেনাতের পাতলা ঠোঁটজোড়া অরিত্রাণের কাছে ভারী অদ্ভুত লাগে। ওয়াসেনাত যখন হাসে ঠোঁট দুটি মেলে ঠোঁটের কোনায় গর্ত হয়। সূর্যের তীর্যক আলোয় ওয়াসেনাতের গাল দুটি লাল হয়ে আছে। হঠাৎ বৃষ্টি শুরু হয়। সব বাচ্চারা দৌড়ে পালায়। ওয়াসেনাত হাসে। হাতে বৃষ্টি জমা করে। সেই বৃষ্টি আবার নিজের মুখে ছুঁড়ে মারে। বাতাসের গতি বাড়ে। অরিত্রাণের মাথার উপরের কদম গাছ থেকে ঝরে পড়ে কয়েকটা কদম। অরিত্রাণ হাত বাড়িয়ে সেই কদম হাতে নেয়। ওয়াসেনাত ভিজে। ভিজার তালে তালেই হঠাৎ অরিত্রাণকে দেখে সে চমকে উঠে। কয়েক কদম এগিয়ে আসতেই কাদায় পা ঢুকে পড়ে যেতে নেয়। অরিত্রাণ দ্রুত ছুটে এসে দুহাতে ওয়াসেনাতের কোমর জড়িয়ে তাকে উপর করে তোলে। চোখ গরম করে বলে, দেখে চলা ফেরা করতে পারো না? ডাফার একটা। ওয়াসেনাত ভারী অবাক হয়ে বলল, আপনি এখানে কেন? কেন আসতে পারি না? সেটা না, কিন্তু আপনি আসবেন বলেননি তো। অরিত্রাণ খান কাউকে বলে কিছু করে না। ওয়াসেনাত চোখ রাখে অরিত্রাণের চোখে। বৃষ্টির পানি অরিত্রাণের মুখ ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। লাল ঠোঁট ফ্যাকাশে হয়ে আছে। সবুজ চোখের ঘন পাপড়িতে পানি জমেছে। অরিত্রাণ চোখের পলক ফেলছে না। ওয়াসেনাতের পাটা আরও একটু বেঁকে যায়। অরিত্রাণের একটা হাত ওয়াসেনাতের পিঠে, বাকি হাত ওয়াসেনাতের বাঁকা কোমরের ভাঁজে, সেই হাতের মুঠোয় কদম।
ওয়াসেনাথ নিচে পড়ে যেতে নেয়। অরিত্রাণ কোমর চেপে পিঠের উপরে হাত দিয়ে আরো টেনে নিজের দিকে নিয়ে আসে। অরিত্রাণের মুখের পানি ওয়াসেনাথের চোখ, নাক, গাল, ঠোঁটের উপরে পড়ছে। ওয়াসেনাথের বুকের ধুকপুকানির শব্দ তীব্র হচ্ছে। বৃষ্টির পানিতে কাঁপছে শরীর। অরিত্রাণের ছোঁয়ায় যেন জাদু আছে। ছুঁয়ে দিলেই বিদ্যুৎ খেলে যায় শরীরে। রঞ্জে রঞ্জে উত্তাপ ছড়িয়ে পড়ে। লাল হয় দু গালের পাশ। ওয়াসেনাথের ঠোঁট কাঁপছে। ঠোঁট বেয়ে পড়ছে বৃষ্টির বর্ষণ। অরিত্রাণের দৃষ্টি গভীর। ওয়াসেনাথ অরিত্রাণের চাহনিতে অপ্রস্তুত হয়ে পড়ে। পা টেনে উঠতে চায়, আবার পিছলে পড়ে। অরিত্রাণের আরও কাছে চলে যায়। অরিত্রাণ হাসে, কোমর দুহাতে পেঁচিয়ে দাঁড়া করিয়ে দেয়, কিন্তু ছাড়ে না। ওয়াসেনাথ কাপা ঠোঁটে বলে, হঠাৎ এখানে কেন এলেন? অরিত্রাণ কিছু বলল না। সে তাকিয়ে আছে ওয়াসেনাথের ভিজা মুখের দিকে। স্বচ্ছ কাচের মতো মনে হচ্ছে তার। ওয়াসেনাথ বলল, আজ নিয়ে দুদিন কোথায় ছিলেন? অরিত্রাণ শীতল কণ্ঠে বলল, আমার কথা মনে পড়েছে বুঝি? ওয়াসেনাথ অবাক হয়। ভাবে মানুষটা কি মনের কথা পড়ে নিতে পারে, নাকি সত্যি চোখ পড়তে পড়ে? এটাও কি সম্ভব? অরিত্রাণ কোমরের হাতটা আরো শক্ত করে বলল, আমার কিন্তু খুব মনে পড়েছে। দুদিন ঘুমাতে পারিনি। অরিত্রাণের শীতল কণ্ঠ। ওয়াসেনাথের চোখ ছোট হয়ে আসে। অরিত্রাণের চোখে চোখ রাখে ওয়াসেনাথ। অরিত্রাণের চোখ কথা বলে। ওয়াসেনাথ বড্ড অবাক হল। সত্যি তো অরিত্রাণ যা মুখে বলছে তাই তার চোখের গভীরে ভাসছে। চোখের মাঝে আকুলতা। না দেখার, নাকি ঘুমের জন্য এমন লাগছে? ওয়াসেনাথ বুঝল না। অনেক সময় নিয়ে ওয়াসেনাথ অরিত্রাণের চোখের দিকে তাকিয়ে আছে। অরিত্রাণের দৃষ্টি স্থির নেই, চোখ ঘুরছে। ওয়াসেনাথের চোখে, গালে, ঠোঁট জোড়ায়। অরিত্রাণের মস্তিষ্ক ভার হচ্ছে। কিছু সময় আগে ও যে অস্থিরতা ছিল তা এখন নেই। এই কয়েক মুহূর্তে তার মনে হচ্ছে এই মেয়েটা শুধু তার নেশা না, মাদকতা না, জীবনের প্রাণ ভোমরায় রূপ নিচ্ছে। তারও একটু ফিল্মি ডায়লগ দিতে ইচ্ছে করছে। পরিজা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সব অন্ধকার লাগে, সব এলোমেলো লাগে। তোমার বিরহে আমি যেমন কাতর হই। তোমার কাছে থাকলে অনেক নিষিদ্ধ ইচ্ছে এসে ভিড় জমায় মাথায়। ইচ্ছে হয় সব নিয়ম ভেঙে একটু নিষিদ্ধ ইচ্ছেগুলোতে ঝুঁকে পড়ি। অরিত্রাণ দীর্ঘশ্বাস নেয়। সেই শ্বাসের উত্তাপ এসে পড়ে ওয়াসেনাথের চোখে মুখে। কেঁপে উঠে সে। চোখের পাতা নিভু নিভু করে তাকায় অরিত্রাণের দিকে। ওয়াসেনাথ একটা হাত তুলে অরিত্রাণের চোখ ছুঁয়ে দেয়। অরিত্রাণ চোখ বুজে। ওয়াসেনাথ বিড়বিড় করে বলে, আপনার চোখজোড়া মারাত্মক। অরিত্রাণ হো হো করে হেসে উঠে। গভীর একটা দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার সবই মারাত্মক, কারণ আমি মানুষটাই মারাত্মক। সবারই একই কথা। ওয়াসেনাথ চোখ মুখ কুঁচকে বলল, উহু, সবার মারাত্মক আর আমার মারাত্মক বলার মাঝে পার্থক্য আছে। অরিত্রাণী ওয়াসেনাথের কোমর টেনে গাছের সাথে ঠেসে দাঁড়ায়। এক ভ্রু তুলে বলল, সেটা কিভাবে? ওয়াসেনাথ কিছু বলে না, লজ্জায় মাথা নামিয়ে নেয়। বিড়বিড় করে বলে, আপনি মানুষটা আসলেই মারাত্মক। অরিত্রাণ হাসে। ওয়াসেনাথ মাথা তুলে তাকায়। অরিত্রাণের চুল লেপ্টে আছে কপালে। গালের খোঁচা খোঁচা দাড়ি। ঠোঁটে বিন্দু বিন্দু পানি। মোটা মোটা ভ্রু। চুলগুলো হালকা সোনালি। কাছ থেকে দেখলেই বোঝা যায়।
অরিত্রাণ ওয়াসেনাথকে হালকা ঝাঁকিয়ে ফেলে দিতে চায়। আচমকা এমন হওয়ায় ওয়াসেনাথ ভয় পেয়ে যায়। অরিত্রাণের গলা হাতে জাপটে জড়িয়ে নেয়। অরিত্রাণ শব্দ করে হাসে। নিজেও হাতে ওয়াসেনাথকে জড়িয়ে উপরে তুলে নেয়। ওয়াসেনাথে কয়েক সেকেন্ড লেগে যায় অরিত্রাণের কাণ্ড বুঝে উঠতে। ওয়াসেনাথ রেগে অরিত্রাণের বুকে কয়েকটা ঘুষি দেয়। ঠোঁট উল্টে সে বলল, আপনি কি পাগল? অরিত্রাণ ভ্রু নিচের দিকে নামিয়ে বলল, অবশ্যই। কেন তুমি জানো না? আমি কিভাবে জানব? ওয়াসেনাথের ক্ষীণ গলার প্রশ্ন। অরিত্রাণ ওয়াসেনাথের মাথায় নিজের কপাল ঠেকায়। ওয়াসেনাথ চোখ বড় করে বলল, কেউ চলে আসবে। আপনি এমন নির্লজ্জ কেন হয়ে যাচ্ছেন দিন দিন? ছি, নিচে নামান। ওয়াসেনাথের বুকের ধক ধক শব্দ কানে আসছে অরিত্রাণের। তার সারা শরীর থরথর করে কাঁপছে। অরিত্রাণ এগুলো দেখে হাসে। ফিসফিস করে সে বলল, সব তো তোমার জন্য। আর প্রেমিক মানুষ নির্লজ্জ হয় এটা সবার জানা। কেন তুমি জানো না? ওয়াসেনাথের মুখের পানি গড়িয়ে পড়ছে অরিত্রাণের চোখে মুখে। শ্বাস দ্রুত পড়ছে ওয়াসেনাথের। কম্পিত হচ্ছে ঠোঁট। বৃষ্টি হচ্ছে ঝুম ধরে। ভালোবাসায় মাখামাখি হচ্ছে বৃষ্টিও। বৃষ্টির প্রতিটি বিন্দু বলছে আজকের বৃষ্টি তোমাদের নামে করলাম। ভালোবাসা নিজের রূপে চলছে চোখে চোখে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, হৃৎপিণ্ডের শব্দে। ভালোবাসার বর্ণনা হয় না কে বলেছে? এই তো চোখে চোখে হয় বর্ণনা। ভালোবাসা যেমন গভীরের বর্ণনাকারীও হতে হবে গভীর। আজ সেই বর্ণনা হচ্ছে চোখে চোখে, হৃৎপিণ্ডের শব্দে, নিঃশ্বাসের উত্তাপে। অরিত্রাণ ওয়াসেনাথের পিঠ চেপে আর একটু কাছে নিয়ে আসে। মুখের একটু উপরে ওয়াসেনাথের মুখ। ছুঁই ছুঁই করছে ঠোঁটজোড়া। অরিত্রাণ গলার কণ্ঠে নেশা মিশিয়ে বলে, ভালোবাসি পরিজা। ওয়াসেনাথ চোখ মেলে তাকায়। অরিত্রাণের চোখেও নেশা। এত নেশায় ডুবে ওয়াসেনাথ মরেই যাবে বলে তার মনে হচ্ছে। কারো চোখের গভীরতা এত হয়। ওয়াসেনাথ অরিত্রাণের টি শার্ট খামছে আছে। অরিত্রাণ কিছু সময় পরে ওয়াসেনাথকে নিজে নামিয়ে এক হাতে কোমর জড়িয়ে গাছে হেলান দেয়। বলে, আমার একটু নায়ক হতে ইচ্ছে করছে। ওয়াসেনাথ কিছু বলল না। চোখ নিচের দিকে। অরিত্রাণ নিজেই বলল, নায়কের মতো বলতে ইচ্ছে করছে, তুমি আমার নিঃশ্বাসে রূপ নিয়েছ পরিজা। তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে তোমাকে একবার না দেখলে আমার দিন কাটে না। আমার সময় থমকে যায়। আমার শুধু তোমার আশেপাশে থাকতে ইচ্ছে করে। তোমার বাস্তব জীবনের নায়ক হতে চাই আমি। ওয়াসেনাথ অরিত্রাণের দিকে তাকিয়ে বলল, আপনি তো দুদিন আমার সাথে দেখা না করেই ছিলেন। অরিত্রাণ হাসে। কিছুই বলে না। ওয়াসেনাথ বুঝে নেয়। অরিত্রাণ প্রতিদিনই তার বাসার সামনে যায়। সকাল বিকেল রাতে। মজিদ ভাই বলেছে। সেও দেখেছে। ওয়াসেনাথ হাসে। ঠোঁট টিপে সে হাসি থামিয়ে বলে, এত ভালোবাসার কি দরকার? ওয়াসেনাথের দিকে ঝুঁকে অরিত্রাণ বলল, আমি তো ভালোবাসার কিছুই বুঝি না। ভালোবাসা নিজের থেকেই এসে ধরা দেয়। শতরূপে ধরা দেয়। প্রতিবার বলে আমি তোমাকে চাই। তোমাকে কতটুকু ভালোবাসতে চাই জানি না। শুধু তুমি হলেই চলবে। আমার পাশে থাকো। এতেই হবে। এটা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকেই ভালোবাসি। 1000 বছর এমনভাবেই ভালোবাসতে চাই। অরিত্রাণের এক হাতে কদম দেখে ওয়াসেনাথ বলল, আপনি গাছে উঠতে পারেন? অরিত্রাণ অবাক হয়ে বলল, গাছে আবার উঠা যায় নাকি? গাছে না উঠে কদম পেলেন কই? অরিত্রাণ হাতের দিকে তাকিয়ে বলল,
ও এগুলো আমার মাথায় পড়েছে। কি নাম এই ফুলের? ওয়াসেনাথ হেসে ফেলে বলে, আপনি কদম ফুলের নাম জানেন না? না। ওয়াসেনাথ অরিত্রাণের দিকে তাকায়। হলুদ টি শার্ট পরেছে। নিজের দিকে তাকিয়ে সে চমকে উঠে, তার গায়ে নীল জামা। ওয়াসেনাথ খুশিতে লাফিয়ে বলল, আপনি হিমুর হলুদ পরেছেন আর আমি রূপার নীল। হাতে কদম, আকাশ জুড়ে বৃষ্টি। ওয়াও, একদম হিমু রূপার মতো। অরিত্রাণ ভ্রু কুঁচকে বলল, আমি হিমু না অরিত্রাণ, আর তুমি ওয়াসু। এই হিমু রূপাকে? কি সব এলোমেলো কথা! অরিত্রাণ কদমগুলো ছুঁড়ে দিতে চায়। ওয়াসেনাথ চেঁচিয়ে বলল, এই আপনি কি করছেন? কদম ফেলে দিচ্ছেন কেন? অরিত্রাণ নাক কিঞ্চিত উঁচিয়ে বলল, এটা কোনো ফুল হলো? আমার পছন্দ হলো না, তাই ফেলে দিচ্ছি। ওয়াসেনাথ মুখ ফুলিয়ে বলল, আমার খুব পছন্দের। একদম ফেলে দিবেন না। এগুলো দিয়ে সুন্দর করে প্রপোজ করেন, তাহলেই আমার নায়ক হতে পারবেন। ওয়াসেনাথ মনে মনে ভাবে, আচ্ছা হিমু কিভাবে প্রপোজ করেছে রূপাকে? নাকি করেইনি? হতেও পারে যে পাগল ছেলে। ওয়াসেনাথ নিজে নিজে হাসে। অরিত্রাণ ভ্রু কুঁচকে বলল, এত ভালো ভালো ফুল থাকতে এই ফুল দিয়ে প্রপোজ করব? কিন্তু কেন? নায়ক হতে চাইলে তো করতেই হবে। করেন। ওয়াসেনাথ মুখ ঘুরিয়ে বলল। অরিত্রাণ হাসল সেই মুখ ঘুরানো দেখে। তারপর বলল, আমি প্রপোজ করতে পারি না। মানে কি? আজকে না করলে আমি কিন্তু সত্যি অন্য নায়ক খুঁজে নিব। অরিত্রাণ ওয়াসেনাথকের কোমর আরও চেপে বলল, এত সহজ? হুম। অরিত্রাণ হাসে। কোমর ছেড়ে সামনে হাঁটু গেড়ে বসে কাদার উপরে হাত বাড়িয়ে দেয় ওয়াসেনাথের দিকে। হাত ভর্তি কদম, বৃষ্টি ভেজা শরীর। ভালোবাসায় কোনো শর্ত হয় না, হয় না কোনো বাক্য। তবুও বলবো, আমি সবকিছুর বিনিময়ে ভালোবাসতে চাই। এই শর্ত আমি আমার সবকিছুর বিনিময়ে রাখতে রাজি। আমি ভালোবাসি বলে বেড়াতে চাই না, তোমাকে বুঝে উঠতে চাই। ভালোবাসা শব্দ উচ্চারণ করলে অদ্ভুতভাবে আমি তোমাকে বুঝতে পারি। তোমাকে বুঝার জন্য আমি হাজার কোটি বার ভালোবাসি শব্দের স্রোত তুলতে পারব। ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। ডেভিড রস, কথাটা সত্য। ভালোবাসা পাথরের বুকেও ফুল ফোটাতে পারে। আর তুমি আমার সেই ফুল। আমার ফুলের কাছে এই ফুল তুচ্ছ। ফুলগুলো নিয়ে তুমি চাইলে এদের ধন্য করতে পারো। আমার ভালোবাসা এই ফুলে প্রকাশিত হবে না। তুমি চাইলে নিতে পারো। আমি তোমার প্রেমিক হয়ে নয়, অনন্তকাল তোমার প্রেমে ডুবে থাকা ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই। আমাকে ভালোবাসতে হবে না, প্রেমিকা হতে হবে না, আমার সাথে ভালোবাসার কথা বলতে হবে না। শুধু এই নীল গভীর চোখে তাকিয়ে থাকার অধিকার দিলেই হবে। আমি তাকিয়ে থেকেই পার করে দিব নিজের বাকি জীবন। তাকিয়ে থেকে ভালোবাসি বলে তোমাকে বুঝার চেষ্টা করব শুধু। এতেই হবে। অরিত্রাণ থামে। ওয়াসেনাথ হাত বাড়িয়ে ফুলগুলো নিয়ে মুঠো বন্ধ করি। অরিত্রাণ দাঁড়িয়ে পড়ে ওয়াসেনাথের একটা হাত নিজের হাতের আঙ্গুলের ভাঁজে ঢুকিয়ে বলে, ভালোবাসি। ওয়াসেনাথ চোখ তুলে তাকায়। বৃষ্টিতে সব ঝাপসা হয়ে উঠেছে। ওয়াসেনাথের চোখের কোণা লাল হয়ে আছে। অরিত্রাণ চোখের দিকে তাড়িয়ে বলে, ভালোবাসি কথায় এই চোখের ভাষা বুঝা সত্যি বড্ড সোজা। বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে, মাখিয়ে দিচ্ছে ভালোবাসা। দুটি মানুষের নিশ্চুপ নিঃশ্বাস কোথাও এসে এক হচ্ছে, বিনিময় করছে ভালোবাসা। অরিত্রাণ কিছু সময় তাকিয়ে থেকে বন্দি হাতের উল্টপিঠে নিবিড় এক চুমু বসিয়ে দেয়। ভাঁজে আটকে থাকা আঙ্গুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে দেয়।
ভিজা কোমরটা আবার জড়িয়ে কাছে নিয়ে আসে। ওয়াসেনাতের রগে রগে কাঁপন শুরু হয়। অরিত্রাণ ওয়াসেনাতের চোখে চোখ রাখে। দুটি চোখ এক হয়। মনে মনে এক হয় হৃৎপিণ্ড। বৃষ্টিকে সাক্ষী রেখে আজ ভালোবাসা হোক চোখে চোখে, কথা হোক অন্তরের সাথে অন্তরের, গভীরতা বাড়ুক। ভালোবাসার মিল দেহে দেহে নয়, অন্তরে অন্তরে হয়। এটাই তো ভালোবাসা। চাহিদা, তৃষ্ণা সব জুড়ে গড়ে উঠোক অন্তরের ভালোবাসা। অর্থবিহীন ভালোবাসা, যার অর্থের খোঁজে নাম লেখা হৃৎপিণ্ড নামক যন্ত্র। চলবে।